আসসালামু আলাইকুম। বাংলা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মৌলিক ব্যঞ্জন সম্পর্কে জানব। মৌলিক ব্যঞ্জন জানার পূর্বে আমরা ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ এই দুইটির মধ্যে একটু পার্থক্য দেখে নিই। ব্যঞ্জন বর্ণ সরি ব্যঞ্জন ধ্বনি আর একটি হলো ব্যঞ্জন বর্ণ। আমরা জানি ফুসফুস তাড়িত বাতাস যখন মুখ বিবরে বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ আমরা ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস থেকে বাতাস বের হয়ে আসে মুখ দিয়ে নাক দিয়ে। এই বাতাসটা আসার পথে যখন মুখ বিবরে বাধাপ্রাপ্ত হয় তখন ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়। ব্যঞ্জন ধ্বনি আর স্বরধ্বনির মধ্যে মৌলিক পার্থক্য হলো স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাপ্রাপ্ত হয় না, ব্যঞ্জন ধ্বনিতে বাধাপ্রাপ্ত হয়। তফাৎ এতটুকুই। তো ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্যটা কি? ধ্বনি সম্পর্ক হলো উচ্চারণের সাথে। উচ্চারণ অর্থাৎ আমরা যেটা উচ্চারণ করি বা মুখে বলি সেটা হলো ধ্বনি, আর আমরা যেটাকে লিখি সেটা হলো বর্ণ। অর্থাৎ ধ্বনি বর্ণ আলাদা। ধ্বনি হলো লিখিত রূপ। তাহলে ব্যঞ্জন বর্ণের বর্ণগুলো যখন উচ্চারণ করি তখন সেগুলো হয় ব্যঞ্জন ধ্বনি, আর যখন লিখি তখন হয় ব্যঞ্জন বর্ণ। এটা হচ্ছে বর্ণ, আর এইটাকে যখন আমি উচ্চারণ করবো তখন সেটা হলো ধ্বনি। এখন এই জায়গা থেকে কমন একটি প্রশ্ন, সেটা হলো মৌলিক ব্যঞ্জন। মৌলিক ব্যঞ্জন কতটি? মৌলিক ব্যঞ্জন হলো 30টি। আমরা জানি আমাদের বর্ণমালায় 11টি স্বরধ্বনি আছে, বর্ণ বলবো, বর্ণ আছে, আর 39টি ব্যঞ্জন বর্ণ আছে। ব্যঞ্জন আছে, স্বর আছে, ঠিক আছে, স্বরবর্ণ। তো 39টির মধ্যে মৌলিক ব্যঞ্জন হিসেবে নেওয়া হয়েছে 30টি, অর্থাৎ এই 30টি হলো মৌলিক ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি কি? ধ্বনি হলো উচ্চারিত রূপ। বর্ণ কি? বর্ণ হলো লিখিত রূপ। আমরা যদি সহজভাবে বলি, বর্ণ হলো লিখিত রূপ। লিখিত, এই লিখিত কয়টি? লিখিত হলো 39টি। আর ধ্বনি আমাদের যেটা হচ্ছে উচ্চারিত মৌলিক যেটাকে বলছি সেটা হলো 30টি। তাহলে তফাৎ হচ্ছে 9টির। এই 9টি কোনগুলো আমরা একটু দেখব। ওকে, তাহলে আমরা চলে যাই। ওকে, এখানে আমরা আমাদের বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলো দেখছি। ব্যঞ্জন বর্ণ, এই যে আমাদের ব্যঞ্জন বর্ণ আছে, এই ব্যঞ্জন বর্ণের মধ্যে কোনগুলো মৌলিক আর কোনগুলো মৌলিক না আমি একটু দাগ দেওয়ার চেষ্টা করছি। যেমন এই লাইনে আছে ক খ গ ঘ ঙ, এই লাইনটিতে আছে চ ছ জ ঝ ইয়। ইয়টা হচ্ছে আমাদের মৌলিক না। ওকে, এরপরে দেখছি ট ঠ ড ঢ মূর্ধন্য, এটা হচ্ছে তৎসম শব্দের বানানে পাওয়া যায়, এটাও তৎসম শব্দের বানানে পাওয়া যায়। এই দুইটা মৌলিক না। ত থ দ ধ দন্ত ন, প ফ ব ভ ম, অন্তস্থ জ, এটা মৌলিক না। র ল, তালবস্য দন্তস মূর্ধন্যস্য, এটা মৌলিক না। হ অন্তস্থ ডয়বিন্দু র ঢয়বিন্দু র খণ্ড ত, এটা মৌলিক নয়। অনুস্বার মৌলিক নয়, বিসর্গ মৌলিক নয়, চন্দ্রবিন্দু মৌলিক নয়। অর্থাৎ আমি যেই বর্ণগুলোতে দাগ দিয়েছি এই বর্ণগুলো মৌলিক বর্ণ নয়। 9টি বর্ণ। কেন মৌলিক নয়? মৌলিক নয় এই জন্য এগুলো বর্ণ, এগুলো বর্ণ, এগুলো ধ্বনি না, ধ্বনি নয়, অর্থাৎ এদের নিজস্ব কোনো উচ্চারণ নেই।
যেমন ইয়র শব্দটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি, যেমন এটাকে যদি আমরা লিখি মি আ সরি মিয়া, এই শব্দটা আমরা লিখেছি মিয়া। এটাকে কিন্তু এই যে ইও যেটা, এটার উচ্চারণটা আসলে হচ্ছে কেমন, ব্যাপারটা এরকম মি আ। অথবা এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি মি সরিয়া মিয়া, অর্থাৎ এই ইওটার উচ্চারণ হচ্ছে অয়ের চন্দ্রবিন্দুর মতো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ইওর কোনো উচ্চারণ নেই, সুতরাং এটি ধ্বনি নয়, এটি বর্ণ। ওকে, এই জন্য বলা হচ্ছে মৌলিক বর্ণ 30টি, এগুলো বর্ণ নয়, সরি মৌলিক ধ্বনি 30টি, সুতরাং এগুলো ধ্বনি নয়। ওকে, এরপর যদি মূর্ধন্যটা দেখি, মূর্ধন্যয়েরও কোনো উচ্চারণ নাই, এর উচ্চারণটা হচ্ছে সরাসরি দন্ত ন। যেমন ম মূর্ধন্য মন, ঠিক আছে, এই মনটাই কিন্তু আমরা এই দন্তন্য দিয়েও লিখতে পারি মন অমন, ঠিক আছে। সুতরাং মূর্ধন্যয়ের উচ্চারণটা হচ্ছে দন্তন্যয়ের মতো বা দন্তন্যয়ের উচ্চারণটাই নিচ্ছে, সুতরাং এর কোনো নিজস্ব উচ্চারণ নেই, সুতরাং সে ধ্বনি নয়, সে শুধু বর্ণ। ওকে, অন্তস্থ জ, যদি আমরা লিখি যদি, এই যদি শব্দটা যদি আমরা বর্গীয় জ দরিশিকারে দিই যদি, এই যে এর উচ্চারণটা এই জয়ের মতো হচ্ছে, সুতরাং আমাদের মৌলিক তো আছে বর্গীয় জ, এই জ নেওয়ার কোনো প্রশ্নই আসে না, অর্থাৎ এটার নিজস্ব উচ্চারণ নেই, এর উচ্চারণটা এই বর্গীয় জয়ের মতো। ওকে, এরপরে দেখি স, মূর্ধন্য স, এই মূর্ধন্য স এর উচ্চারণ আমাদের বাংলা ভাষায় নেই, সরি আমাদের মূর্ধন্য স এর ব্যবহার আমাদের বাংলা শব্দে নেই। বাংলা শব্দ বলতে অতৎসম শব্দকে আমি বলছি যে নেই। মূর্ধন্য স এর উচ্চারণটা হচ্ছে তালব্য স এর মতো, ঠিক আছে। তো যেই কারণে এটার কোনো উচ্চারণ নেই, এটা বর্ণ, এটা ধ্বনি নয়। অন্তস্থ, অন্তস্থ হচ্ছে সেমি ভয়েল বলা হয়, অর্ধস্বর বলা হয় অন্তস্থকে। যেমন আমি লিখছি লিখছি এই যে মিয়া শব্দটাই যদি আমরা লিখি ময়ূষী অন্তস্থ আকার মিয়া, আচ্ছা ময়ূষী স্বরে আ মিয়া হয়ে গেল, অর্থাৎ এটার উচ্চারণ নেই, এটার উচ্চারণ এর মতো হয়, ঠিক আছে, এর মতো এটার উচ্চারণ হয়। ওকে, এরপরে দেখি খণ্ডত, খণ্ডত এর কোনো উচ্চারণ নেই। যেমন আমরা একটা শব্দ লিখি উচিত, উচিত, আচ্ছা এই উচিতের জায়গায় যদি আমি ত হসন্ত দিই কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, অর্থাৎ উচিত বানানে খণ্ড আছে, ঠিক আছে, কিন্তু ত এর হসন্ত অর্থাৎ খণ্ড রূপটাই হলো খণ্ডত, যে কারণে এটাকে আমরা মৌলিক হিসেবে নিতে পারি না, বা এর কোনো উচ্চারণ নেই, এর উচ্চারণটা হলো খণ্ড ত এর উচ্চারণ, অর্থাৎ খণ্ডের ত থেকে অ কে বের করে নিলে সেটা পূর্ণ বর্ণ আর থাকে না, সেটা অর্ধবর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে প্রত্যেকটা বর্ণের সাথে এই যে ক লিখেছি, এই ক এর উচ্চারণটা কি ক অ, অর্থাৎ শেষে একটা অ আছে, ঠিক আছে, লুকায়িত হয়ে আছে। এই যে অটা লুকিয়ে আছে, এই অটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এর নিচে একটা হসন্ত দিতে হয়, তখন কিন্তু এটার সম্পূর্ণ একটা বর্ণ না, সম্পূর্ণ বর্ণ হতে হলে এর নিচে হসন্ত থাকা যাবে না, ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা বর্ণ, কিন্তু যখন হসন্ত দিচ্ছি তখন সেটা সম্পূর্ণ না, তখন সেটা হয়ে গেল খণ্ড, যে কারণে এই খণ্ড, এটাকে আমরা খণ্ডতা বলছি। ওকে, তাহলে এটার কোনো উচ্চারণ নেই। এরপরে যদি আমরা দেখি এরপরে যদি আমরা দেখি তাহলে আছে আমাদের অনুসার, ঠিক আছে, অনুসার, আচ্ছা অনুসার এই বর্ণেরও নিজস্ব উচ্চারণ নাই। কেমন নিজস্ব উচ্চারণ নাই? কেমন? অনুস্বারের উচ্চারণ হচ্ছে ও হসন্তর মতো, আচ্ছা
অর্থাৎ এর কোনো নিজস্ব উচ্চারণ না, এ উচ্চারণ না, এ বর্ণ ঠিক আছে কিন্তু উচ্চারণ না, ওর উচ্চারণ না। যেমন আমি যদি লিখি রং, আচ্ছা আমি যদি এইভাবে লিখি রং, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। অর্থাৎ এইটারই উচ্চারণ হচ্ছে, অনুস্বার দিয়ে যা হচ্ছে এটা দিয়ে তা, অর্থাৎ এটা হচ্ছে পূর্ণবর্ণ। আর আমার এই বর্ণটার কোনো উচ্চারণ নেই বাংলা ভাষায়। ঠিক আছে? বিসর্গ, এই বিসর্গের উচ্চারণটা হচ্ছে হ এর মতো, হ, হ এর মতো উচ্চারণ। যেমন বলছি সরিয়া বিসর্গ, ঠিক আছে, তখন এটার উচ্চারণ হয়ে যাচ্ছে আহ, আহ। ঠিক আছে? যখন এই বিসর্গটা শব্দের মধ্যে থাকে, মধ্যে, দুঃখ, অর্থাৎ মধ্যে থাকলে পরবর্তী যে ব্যঞ্জনটা আছে তা দীপ্ত করে, অর্থাৎ তাকে দুইবার উচ্চারণ করা, দুঃখ করে, দুঃখ, অর্থাৎ উচ্চারণটা এইরকম হয়। সুতরাং বলা যাচ্ছে যে বিসর্গ নিজস্ব কোনো উচ্চারণ নেই, এটা শব্দের মাঝে বসলে পরবর্তী ব্যঞ্জনে দীপ্ত করে এবং শব্দের শেষে বসলে হয়ের মতো উচ্চারণ করে। ঠিক আছে? আর চন্দ্রবিন্দু, এই যে চাঁদের ঘর যেটাকে বলি, এটার কোনো উচ্চারণ নাই। তাহলে মোট কথা দাঁড়ালো কি, আমাদের মৌলিক ব্যঞ্জন 30টি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি বা মৌলিক ব্যঞ্জন 30টি, বর্ণ আমাদের 39টি আছে, 9টি বর্ণের কোনো উচ্চারণ নাই। তাহলে কোনগুলো? এই যে এটার উচ্চারণ নাই, এটার উচ্চারণ নাই, এটার উচ্চারণ নাই, এটার উচ্চারণ নাই, এইটার নাই, এইটার নাই, এইটার নাই, এইটার নাই, এইটার নাই, অর্থাৎ এই 9টি বর্ণের কোনো উচ্চারণ নেই, এজন্য বলা হয় মৌলিক ব্যঞ্জন 30টি। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।